শ্রী চক্রবর্তী প্রাপ্তি, তিনি আমাদের গবেষণা সংসদের লাইব্রেরি লার্নিং অ্যান্ড ইনফরমেশন উইং এর সেক্রেটারি এবং পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী। এর পাশাপাশি আমার ডান পাশ থেকে যারা যারা আছেন তারা হচ্ছেন এক এক করে। আমার পাশে আছেন হযরত হানিয়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং এর পাশাপাশি তিনি আমাদের এই গবেষণাটার প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর পাশাপাশি তিনি আমাদের গবেষণা সংসদের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন। তার পাশে আছেন আমাদের সম্মানিত মোহাম্মদ তানভীরুল ইসলাম ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের এক রিসার্চ কনসালটেন্ট এবং এর পাশাপাশি তিনি বর্তমানে আইআইডিতে জব করছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। আর সবশেষে আছেন আমাদের আশিক ইকবাল জিসাব ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আপনারা সম্মানিত সাংবাদিক এতক্ষণ ধরে অপেক্ষা করে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে এসেছেন, আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার প্রেক্ষাপট এবং মূল বক্তব্য শুরু করছি। আমাদের আজকের যে মূল বক্তব্য, এটার সংস্করণটা কিছু আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে বাকিগুলো চলে আসবে। আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংসদ এর আগে ছাত্র রাজনীতি নিয়ে একটি জরিপ করেছিলাম, যে জরিপটি গত বছর আমরা সেপ্টেম্বর মাসের 18 তারিখে যেটা আমরা রিলিজ করি এবং সেটার গবেষণা ফলাফল এরকম ভাবে প্রেজেন্ট করি। একইভাবে আমরা এরকম নিয়মিতভাবেই ক্যাম্পাসে যে ধরনের যেসব রাইজিং বিষয় আছে যেগুলো নিয়ে ক্যাম্পাসে অনেক আলোচনা হয়, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা চেষ্টা করি গবেষণা জরিপ করার। তো তারই ধারাবাহিকতায় ডাকসু নির্বাচন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025 শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, অংশগ্রহণ ও প্রত্যাশা, এই শীর্ষক একটি গবেষণা জরিপ আমরা ক্যাম্পাসে সদ্য পরিচালনা করেছি। এছাড়াও বেশ কিছু সংগঠন তাদের মতো করে গবেষণা জরিপ পরিচালনা করে, কিন্তু আমাদের এই গবেষণা জরিপটা সবচেয়ে রিসেন্ট এবং সবচেয়ে সর্বশেষ যে জরিপ করা হয়েছে তাদের মধ্যে একটি বলে আমি মনে করি। এবং আমাদের এই গবেষণা জরিপটি অর্থাৎ এই কিছুদিন আগে, এক সপ্তাহ হলো, অর্থাৎ 29শে আগস্ট 2025 থেকে 6 সেপ্টেম্বর অর্থাৎ ঠিক গতকাল আমরা এই এক সপ্তাহ পর্যন্ত ডাটা কালেকশন করেছি এবং ডাটা অ্যানালাইসিস গুলো আমরা সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে করে আমরা আমাদের টিম নিয়ে এবং আমাদের আরো যারা রিসার্চার ছিলেন, আমাদের সম্মানিত শিক্ষকরা ছিলেন, মডারেটররা ছিলেন, তাদের ওখানকার যে রিভিউ সেগুলো নিয়ে আমরা ফাইনালি আজকে এটা প্রকাশ করছি এবং আগামী পরশুদিন ডাকসু নির্বাচন আমরা সকলের জন্য শুভকামনা করছি। এখন আমাদের যে জরিপটা, এই জরিপের কিছু গবেষণা জরিপের উদ্দেশ্য ছিল মূলত ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময়ে, ঠিক যে সময় প্যানেল ঘোষণা হয়েছে এবং প্রার্থীরা নিজেদের মতো করে দলীয় বেশ কিছু জায়গায় প্যানেল ঘোষণা করেছে এবং স্বতন্ত্রভাবেও অনেকে এসেছে, সেই সময়ে রাজনৈতিক পরিবেশ, শিক্ষার্থীদের প্রত্যাশা, অংশগ্রহণ এবং প্রশাসনিক প্রস্তুতি, এই ব্যাপারগুলো নিয়ে মূলত আমরা প্রশ্নগুলো রাখি এবং এখানে আমরা নির্বাচনের স্বচ্ছতা, ন্যায্যতা এবং শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গির পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর নির্বাচনী যে প্রচারণা, এটার কৌশলগুলো সম্পর্কে আমরা কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে আমাদের এই গবেষণাটা করি। পাশাপাশি প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই নির্বাচনে কতটা ভূমিকা রাখছে, এ ধরনের প্রশ্নগুলো করার পাশাপাশি শিক্ষার্থীরা কোন প্যানেলে ভোট দিতে আগ্রহী বা তারা আদৌ নির্বাচনে ভোট দিতে আগ্রহী কিনা, এই ব্যাপারগুলো আমাদের এখানে চলে আসে। তো গবেষণা জরিপের যে প্রশ্নগুলো ছিল এবং এই পদ্ধতিগুলোর মধ্যে আমরা মূলত মিশ্র গবেষণা পদ্ধতি ব্যবহার করি। আমাদের এখানে একই সাথে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুই ধরনের ডাটা অ্যানালাইসিস এবং পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং উন্মুক্ত এবং আবদ্ধ দু ধরনের প্রশ্নই এখানে ছিল এবং সব মিলিয়ে আমরা নমুনায়নের জন্য এখানে মোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের 900 জন শিক্ষার্থীর ডাটা আমরা কালেকশন করি। এখানে যদি আরো একটু গুরুত্বপূর্ণভাবে বলি যে আমাদের আসলে সর্বমোট 929 জন শিক্ষার্থীর ডাটা আমরা এখানে কালেকশন করেছিলাম, তার মধ্যে আমরা 29টি শিক্ষার্থীর ডাটা বাদ দিয়েছি এবং ডাটাগুলো ভেরিফিকেশন করার জন্য বা ডাটা আদৌ সঠিক ডাটা কিনা সেটা নিশ্চিত করার জন্য আমাদের বেশ কিছু ধাপ ছিল ভেরিফিকেশনের। যেমন আমরা অন্যান্য অনেকে যেটা করেনি, আমরা সেটাই করেছি, আমরা সরাসরি রেজিস্ট্রেশন নম্বর জিজ্ঞেস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কোন রেজিস্ট্রেশন নম্বর, এবং রেজিস্ট্রেশন নম্বরগুলো সঠিক কিনা তা ভেরিফিকেশন করার জন্য আমরা আইসিটি সেলের সাথেও যোগাযোগ করেছি এবং আমরা তাদেরকেও ইনফর্ম করেছি। এবং আমাদের এখানে রেজিস্ট্রেশন নম্বর যারা উল্লেখ করেনি বা এরকম একটা অপশন ছিল যে চাইলে উল্লেখ করতে পারবেন না, এরকম যারা উল্লেখ করেনি সেই অপশনগুলো আমরা বাদ রেখে ওই 929 থেকে 29টা বাদ দিয়ে
আমরা এই 900টি ডাটার উপরে আমাদের এই ডাটাবেসটা আমরা এখানে ডাটা অ্যানালাইসিস করছি। আর সময়সীমার ব্যাপারে তো একটু আগে বললাম। আমরা যদি বলি যে ডেমোগ্রাফিক গুলো আরো কি কি নিয়েছিলাম, যে আমরা তাদের লিঙ্গ সম্পর্কে জেনেছি, আমরা তাদের সেখানে তাদের যে হল আবাসিক নাকি অনাবাসিক শিক্ষার্থী, কোন হলে থাকে বা কোন হলের কতজন শিক্ষার্থী আমাদের এখানে নিয়েছে, এবং এইসব ব্যাপারে আমরা ডেমোগ্রাফিক গুলো নিয়েছি রেজিস্ট্রেশন নাম্বারের পাশাপাশি। আর সবশেষে আরো যদি বলি যে এখানে আমরা কোন কোন ডাটা পাই, আমাদের 900 জন শিক্ষার্থী এখানে যে ডাটা আমরা অ্যানালাইসিস করি তার মধ্যে 56% ছিল নারী শিক্ষার্থী এবং 44% হচ্ছে পুরুষ শিক্ষার্থী। অর্থাৎ 56% বা 504 জন নারী শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে এবং 44% বা 396 জন পুরুষ শিক্ষার্থী এখানে অংশ নেয়। আর এখানে আবাসিক এবং অনাবাসিকের দিক থেকে 55% আবাসিক শিক্ষার্থী এবং 45% অনাবাসিক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে। এর পাশাপাশি আমি যদি হল ভিত্তিক বিশ্লেষণে চলে যাই, আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের এখানে পার্টিসিপেশন ছিল, অন্তত একজন বা দুজন করে হলেও এখানে পার্টিসিপেশন ছিল। যেমন আমাদের এখানে স্যার AF রহমান হল থেকে 28 জন, শেখ মুজিবুর রহমান হল থেকে 37 জন, শামসুন নাহার হল থেকে 114 জন, রোকেয়া হল থেকে 143 জন, কবি সুফিয়া কামাল হল থেকে 120 জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল থেকে 60 জন। এভাবে করে আমাদের অনেকগুলো ডাটাবেজ আছে, এরকম শিক্ষার্থীরা হলগুলো থেকে অংশগ্রহণ করে। আমাদের প্রথম প্রশ্নে যদি যাই, আমরা এইসব ডেমোগ্রাফিকের প্রশ্ন শেষে আমরা প্রথম প্রশ্ন করি যে একজন শিক্ষার্থী আসলে ডাকসু সম্পর্কে অবগত কিনা, বা যিনি পূরণটা করছেন এই ফর্মটা তিনি ডাকসু নির্বাচনের তফসিল সম্পর্কে তার ধারণা আছে কিনা। এই প্রশ্নের জবাবে দেখা যায় যে 78% শিক্ষার্থী জবাব দেন যে তারা অবগত আছেন এবং 21% বলেন তারা আংশিক অবগত আছেন। আর অন্যান্য বলতে অবগত নেই এরকম 1% তারা আমাদেরকে জানান। এর বাইরে আমরা যদি দেখি যে আমরা ডাকসু নির্বাচনের সংবিধান বা ডাকসুর যে সংবিধান এটা সম্পর্কে ধারণা কতজনের আছে, এ সম্পর্কিত প্রশ্নের জবাবে আমাদের এখানে 47% শিক্ষার্থী জবাব দেন যে তাদের সামান্য ধারণা আছে সর্বোচ্চ, এবং এর বাইরে 27% শিক্ষার্থী বলেন যে তাদের ধারণা আছে এবং 26% বলেন তাদের কোনো ধারণা নেই ডাকসুর সংবিধান সম্পর্কে। এরপরে যদি আসি যে ডাকসুর সংবিধান বাস্তবায়ন নিয়ে তাদের প্রত্যাশা বা তারা কতটা আশাবাদী, এই প্রশ্নের জবাবে তারা 39.8% শিক্ষার্থী কোনো মন্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেননি, এবং এরপরে 32.9% বলেন যে তারা আংশিক আশাবাদী ডাকসু সংবিধানের বাস্তবায়ন নিয়ে, 17.9% বলেন তারা কোনোভাবেই আশাবাদী নন, এবং এর বাইরে 9.4% বলেন তারা পূর্ণাঙ্গভাবে আশাবাদী। এরপরের প্রশ্নে আমরা ডাকসুর প্রার্থীদের বয়স সীমা নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করি যে ডাকসুর প্রার্থীর বয়স সীমা কত হওয়া উচিত বলে আপনি মনে করেন। সেই প্রশ্নে বেশ কয়েকটি অপশন ছিল যে 18 থেকে 20 বছর বা 20 থেকে 25 বছর, 26 থেকে 30 বছর, 30 বছরের ঊর্ধ্বে, কিংবা কোনো বয়স সীমা থাকা উচিত নয়। এই প্রশ্নের বিপরীতে দেখা যায় যে 59.8% শিক্ষার্থী তারা মতামত দেন, সর্বোচ্চ 59.8% শিক্ষার্থী মতামত দেন যে 20 থেকে 25 বছরই বয়স সীমা হওয়া উচিত। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ 16.7% শিক্ষার্থীরা মতামত দেন যে 26 থেকে 30 বছর হওয়া উচিত এখানে শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনের বয়স সীমা। এর বাইরে 13.3% মনে করেন যে কোনো বয়স সীমা থাকা উচিত নয়, আর সর্বশেষ 9% কোনো মন্তব্য দিতে রাজি হন। এর পরের প্রশ্নে যদি চলে আসি যে ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা আছে কিনা শিক্ষার্থীদের, এই প্রশ্নটা করে তার প্রেক্ষিতে আমরা ভোটের কিছু প্রশ্ন করি। তো প্রথমত যারা এখানে 900 জন শিক্ষার্থী এখানে ডাটা ফিল আপ করেন, তাদের মধ্যে 85% শিক্ষার্থী তারা মনে করেন যে তারা ভোট দিতে আগ্রহী। এর বাইরে 13% বলেন যে তারা সিদ্ধান্তহীনতায় আছেন, এবং 2% না ভোট বলেন যে তারা এখনো ভোট দিতে চাচ্ছেন না। তো এই যে 900 জনের মধ্যে যে 85% বা আরো স্পেসিফিক্যালি বললে 84.78% বা 763 জন শিক্ষার্থী ভোটদানে আগ্রহ প্রকাশ করেন, আমরা তাদেরকে কিছু সম্পূরক প্রশ্ন করি। সেই সম্পূরক প্রশ্নে ছিল যে তারা নির্বাচনে কোন ধরনের প্রার্থী বা প্যানেলকে ভোট দিতে বেশি আগ্রহী এবং কেন। তো সেই প্রশ্নের প্রেক্ষিতে আমাদের এখানে বেশ কয়েকটি অপশন ছিল যে আমাদের যতগুলো প্যানেল এখানে তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত আমরা জেনেছিলাম 29 আগস্ট পর্যন্ত, সেই প্যানেলগুলো স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য বা ছাত্র শিবির বা ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, অপরাজয় 71, অদম্য 24,
বা বিভিন্ন বাম সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থী, এই সবগুলো অপশনই এর মধ্যে ছিল। তো সেখানে যদি আমরা দেখি যে ভোট নিতে আগ্রহীদের যে ঝোঁক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দিতেই সবচেয়ে বেশি সমর্থন আমরা এখানে লক্ষ্য করি। যে দেখা যায় যে 798 জন শিক্ষার্থীর মধ্যে 310 জন অর্থাৎ 38.85% শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থীদেরকে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেন। এবং এর বাইরে এটা মূলত প্রকাশ করে যে ডাকসুতে বা রাজনীতিতে বড় দলগুলোর একটা প্রভাব থাকলেও শিক্ষার্থীরা এখন দলীয় রাজনীতির চেয়ে স্বতন্ত্র প্রার্থীদেরকেও অনেক বেশি সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাদের একটা আমরা এখানে একটা প্রবণতা দেখতে পাচ্ছি। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আমরা দেখতে পাই যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, তারা দ্বিতীয় স্থানে 167 জনের ভোট পান, অর্থাৎ 20.92% শিক্ষার্থী তারা শিবির প্যানেলকে ভোট দিতে তাদের আগ্রহ প্রকাশ করেন। তৃতীয় স্থানে আমরা ছাত্র দল অর্থাৎ 131 জন শিক্ষার্থীর 16.42% আমরা ছাত্র দলকে তারা ভোট দিয়েছেন বা তাদেরকে তারা প্যানেলকে আশাবাদ ব্যক্ত করেন। এর বাইরে চতুর্থ স্থানে আমরা উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, তাদেরকে পাই, সেখানে 47 জন ভোট দিয়েছেন 5.89%। এর বাইরে পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের 38 জন শিক্ষার্থী এখানে ভোট দেয় এবং 4.76%। এর বাইরে ছাত্র অধিকার পরিষদ 2.2%, সমন্বিত শিক্ষার্থী সংসদ 1.6% এবং অন্যান্য প্যানেল সমূহ অবশিষ্ট 9.36% সমর্থন লাভ করে। আমরা আলাদাভাবে কোনো ভিপি, জিএস বা এজিএস নিয়ে কোনো প্রশ্ন রাখিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছে এটা শিক্ষার্থীদের একান্ত ব্যক্তিগত বা গোপনীয় তথ্য, আমরা এতটাও জানতে চাই না বা এই জিনিসগুলো আমাদের রিসার্চ এথিক্সের সাথে যায়। এই চিন্তা করে আমরা শুধু প্যানেল বা প্রার্থীদের ভোট সম্পর্কেই জানতে চেয়েছি। এরপরে যদি আমরা জিজ্ঞেস করেছিলাম যে 798 জন ভোট দিতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু আমরা তো মোট 900 জনের ডাটা নিয়েছিলাম, কাজেই আরো তো 102 জন তারা অনাগ্রহ প্রকাশ করে। তো তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা কেন ভোট দিতে অনাগ্রহী বা ভোট দিতে অনাগ্রহের কারণটা কি। তো সেখানে বেশ কিছু অপশন ছিল: রাজনৈতিক হতাশা, অনাস্থা, নির্বাচনের প্রতি অনাস্থা, কোনো ভয় বা চাপ এবং অন্যান্য। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের রাজনৈতিক হতাশা প্রকাশ করেন 39.27% শিক্ষার্থী, অনাস্থা প্রকাশ করেন 33.5% শিক্ষার্থী এবং ভয় বা চাপের কারণে ভোট দিতে অনাগ্রহী এটা প্রকাশ করেন 16.8% শিক্ষার্থী। অর্থাৎ এ থেকে বোঝা যায় একটা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা বিভিন্ন কারণে নির্বাচনের প্রতি তারা আস্থা প্রকাশ করছেন না, যেটা আমাদের এই রিসার্চে উঠে এসেছে। তো সব মিলে আমরা আসলে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে আমাদের রিসার্চ থেকে পাই যে আসলে যে সিদ্ধান্তহীন শিক্ষার্থীরা আছে তারাই আসলে সুইং ভোটার, বা তারা আসলে দেখা যায় যে নির্বাচনের ফলাফল নির্ধারণে কিং মেকার ভূমিকাটা পালন করতে পারে। কাজেই এই সিদ্ধান্তহীন ভোটারদেরকে যারা আকৃষ্ট করতে পারবে, আমার মনে হয় সেই দলগুলোই আগামী পরশু দিনের ডাকসু নির্বাচনে আরো অনেক বেশি গ্রহণযোগ্যতা এবং সমর্থন পাবে। এরপরে যদি আমাদের আসলে বেশ কয়েকটি কোয়েশ্চেন ছিল, আমরা সর্বশেষ পর্যায়ে যদি আসি যে ডাকসু প্রার্থীর কোন গুণটাকে প্রার্থিতার ক্ষেত্রে বা ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন, এরকম আমরা একটি প্রশ্ন করি। সেখানে বেশ কিছু গুণের ব্যাপার ছিল, যে একাডেমিক সফলতা, জুলাই গণ অভ্যুত্থানে অবদান, নেটওয়ার্কিং এ দক্ষতা বা নেতৃত্বের দক্ষতা, ন্যায়পরায়ণতা, ব্যক্তিত্ব, এ ধরনের অনেকগুলো অপশন ছিল। সেখানে দেখা যায় যে অধিকাংশ শিক্ষার্থী ডাকসু প্রার্থীদের ন্যায়পরায়ণতা ও ব্যক্তিত্বকে তারা সর্বাধিক অগ্রাধিকার দেয় ভোটাধিকার বা ভোট দেওয়ার ক্ষেত্রে। 56% শিক্ষার্থী এই অপশনটাকে বেছে নেয়। এর পাশাপাশি দেখা যায় নেতৃত্বের দক্ষতা 30.4% শিক্ষার্থী বেছে নেয়। আর এর বাইরে আরো অন্যান্য মধ্যে রয়েছে একাডেমিক সাফল্য 2.6%, জনসেবামূলক অবদান 1.1%, নেটওয়ার্কিং সক্ষমতা 1.3%, জুলাই গণ অভ্যুত্থানে অবদান 3.6%, এরকম। ডাকসুর ধারাবাহিকতা নিয়ে শিক্ষার্থীরা কতটা আশাবাদী, এরকম আমরা একটি প্রশ্ন রেখেছিলাম। সেখানে দেখা যায় যে 39.2% শিক্ষার্থী আশাবাদ ব্যক্ত করেন যে ডাকসুর ধারাবাহিক হবে, 40.9% বলেন তারা আংশিক আশাবাদী এবং 19.9% বলেন তারা আসলে আশাবাদী নন। এর বাইরে আমরা প্রশ্ন রাখি যে ডাকসু নির্বাচন আসলে কি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বা প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা পালন করে কিনা। এই প্রশ্নের জবাবে সর্বোচ্চ 35.8% শিক্ষার্থী মনে করেন যে ডাকসু নির্বাচন আসলে আংশিক সমস্যা সমাধান পূরণ করতে পারে, এর বেশি না। আর 35.5% বলেন তারা নিশ্চিত নন
যে ডাকসু আদৌ পূরণ করতে পারবে কিনা। আর এর বাইরে 15.1% কোনো মন্তব্য প্রদান করেননি এবং 9.6% মনে করেন এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। পূর্ববর্তী ডাকসু নির্বাচনগুলো শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা পূরণ করেছে, এই প্রশ্নটা আমরা রেখেছিলাম। যদিও এখানে একটা সীমাবদ্ধতা আছে যে আমাদের ডাকসু নির্বাচনের বা যারা ভোটার ছিল তারা আসলে 2019 সালের ভোটার তুলনামূলক কম ছিল। আমাদের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের এবং মাস্টার্সের শিক্ষার্থীরা এখানে বেশি ছিল। কাজে এখানে একটা সীমাবদ্ধতা আমরা স্বীকার করছি। বা পূর্বে 1990 এর নির্বাচন বা এগুলো দেখেছেন যারা, তারা তো এখন আর ডাকসু ভোটার সেরকম নেই, এখানে ভোটে অংশগ্রহণ করতে পারেননি। তবে অনলাইনে বা অফলাইনে যোগাযোগ মাধ্যমে দেখে, নিউজ পড়ে তাদের যে অভিমত তারাই সেটা প্রকাশ করেছেন যে ডাকসু নির্বাচন আসলে 53.4% শিক্ষার্থী মনে করেন যে আংশিক শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং 43.7% শিক্ষার্থী মনে করে যে একেবারেই শিক্ষার্থীদের কোনো প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর বাইরে আমরা যদি দেখি যে প্রশাসন কর্তৃক ভোটারদের তালিকা হালনাগাদ সঠিক হয়েছে কিনা, তারা এর বিপরীতে মত দেন যে 79.1% বলেন যে হ্যাঁ হয়েছে এবং 20.9% বলেন হয়নি। প্রশাসনের প্রস্তুতি বা ব্যালট ভোট কেন্দ্র নিরাপত্তা এগুলো নিয়ে আস্থা কতজনের আছে এটা নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম। সেখানে 39.6% বলেন যে তাদের কিছুটা আস্থা আছে, 35.3% বলেন কোনো আস্থা তাদের নিশ্চিত নয় এবং 18.9% বলেন যে কিছুটা তাদের সম্পূর্ণ আস্থা আছে। এবারের নির্বাচন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে, আমরা এই প্রশ্নটা রাখি। সেই প্রশ্নের প্রেক্ষিতে 29.6% বলেন যে তারা আসলে দ্বিধান্বিত, যে তারা এটা কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে তা নিয়ে তারা সিদ্ধান্তহীন বা দ্বিধান্বিত অবস্থায় আছেন। 26.6% মনে করেন সম্পূর্ণভাবেই স্বচ্ছ ও নিরপেক্ষ হবে এবং 23.4% মনে করেন আংশিক। আর এর বাইরে 19.4% কোনো মন্তব্য প্রকাশ করেন। প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় বৈচিত্র্য ছিল কিনা, এই প্রশ্নের জবাবে 67.4% বলেন হ্যাঁ বৈচিত্র্য ছিল, 27.4% কোনো মন্তব্য প্রকাশ করেন। ডাকসুর প্রচারণায় বিভ্রান্তিমূলক মিম বা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল কিনা, এই প্রশ্নের জবাবে তারা বলেন 38.8% বলেন না কোনো মিম বা প্রোপাগান্ডা তারা দেখেননি। 21.2% বলেন তারা একাধিকবার এই ধরনের বিভ্রান্তিমূলক মিম বা প্রোপাগান্ডার শিকার হয়েছেন। 18.5% বলেন যে অন্যদের কাছ থেকে তারা এসব মিম বা প্রোপাগান্ডার কথা শুনেছেন। নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন কিনা, এই প্রশ্নের জবাবে 49.4% শিক্ষার্থী বলেন যে হ্যাঁ তারা বুলিং এর শিকার হচ্ছেন। 24.4% বলেন যে অনেক বেশি পরিমাণে হচ্ছেন। 18.4% এখানে কোনো মন্তব্য করেননি। এর বাইরে আমরা প্রচারণার ধরন নিয়ে প্রশ্ন করি যে প্রচারণা অনলাইন অফলাইন উভয়, এই 3 ধরনের মধ্যে আপনারা কোন মাধ্যমে মূলত প্রচারণাটা বেশি দেখেছেন। সেখানে দেখা যায় 62.3% শিক্ষার্থী তারা উভয় মাধ্যমেই এখানে আমাদের প্রচারণাগুলো দেখেন। 25.4% অনলাইনে দেখেন, 11.4% অফলাইনে প্রচারণাগুলো দেখেন। নির্বাচনী প্রচারণায় নিয়ম ভঙ্গ হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে বা প্রার্থীরা নিয়ম ভঙ্গ করেছে কিনা, এই প্রশ্নের জবাবে আমাদের যারা ভোটার তারা বলেন 51% বলছেন যে কিছুটা নিয়ম ভঙ্গ করেছে, 25% কোনো মন্তব্য দেননি এবং 20% বলেন অনেক বেশি পরিমাণে নিয়ম ভঙ্গ হয়েছে। নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের পরিবেশ কেমন হবে, এই প্রশ্নের জবাবে 70.3% বলেন যে তারা আসলে অনিশ্চিত ক্যাম্পাসের পরিবেশ কেমন হবে। 16.5% বলেন যে শান্তিপূর্ণ ক্যাম্পাস থাকবে। 9.9% বলেন অনিরাপদ থাকবে। নির্বাচনে আর মাত্র একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে নির্বাচনে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ভূমিকা কেমন ছিল। 60.9% বলেছেন ইতিবাচক এবং 14.1% বলেছেন গুজব প্রধান বা 13.2% বলেছেন সামান্য ভূমিকা রেখেছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন আমরা আসলে অনেকগুলো প্রশ্ন রেখেছি। আমরা আমাদের জরিপে কোনো ধরনের যাতে মানে স্বচ্ছতা বা নিরপেক্ষতার জায়গা থেকে কোনো প্রশ্ন যেন না থাকে, সেই জায়গাটা থেকে আমরা এটা নিশ্চিত করার লক্ষ্যে কাজটা করেছি। এবং এতগুলো প্রশ্ন জবাব দিয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। স্বাভাবিকভাবে আমাদের কিছু সুপারিশ ছিল যে শিক্ষার্থীদের একটা উল্লেখযোগ্য অংশ এখনো ডাকসুর গঠনতন্ত্র বা কার্যক্রম সম্পর্কে আসলে খুব একটা ধারণা রাখে না এবং সার্বিকভাবে এই ব্যাপারে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা তাদের
তাদের যে ইশতেহার এটা কতটা পূরণ করবে এটা নিয়েও শিক্ষার্থীরা অনেক বেশি দ্বিধাগ্রস্ততা দেখান এবং নির্বাচনের পরিবেশ নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেন। এই ব্যাপারগুলোর ব্যাপারে এবং নির্বাচনী আচরণবিধির ব্যাপারে প্রশাসনকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের গবেষণার কিছু সীমাবদ্ধতা ছিল। আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে অধিকাংশই নারী এবং আবাসিক শিক্ষার্থী ছিল এবং যেটা হয়তো বা অনাবাসিক এবং পুরুষ শিক্ষার্থীদের মতামত খুব একটা প্রকাশ করতে ওই জায়গায় একটু কম ছিল। এবং সার্বিকভাবে আমি মনে করি যে ডাকসু নির্বাচন আমাদের শুধু একটি নিয়মিত রাজনৈতিক কার্যক্রমই হবে না, বরং শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার একটি মাধ্যম হবে, নৈতিক প্রজ্ঞার বিকাশে সহায়ক হবে এবং এই জায়গাটা থেকে আমাদের প্রশাসন সবাই এগিয়ে আসবে। তো আমরা আপনাদেরকে প্রতিবেদনটি অলরেডি পিডিএফও প্রকাশ করেছি এবং আমাদের প্রিন্টেড ভার্সনটাও আমাদের একটু পরে দিয়ে দিবেন। সব মিলিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, রেফারেন্স থাকে বা করতে পারেন প্লিজ। আচ্ছা, এই প্রশ্নটা যদি বলি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের হল রিপ্রেজেন্টেটিভ এবং ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ অনেক সদস্য রয়েছেন। আমরা আমাদের সদস্যদের মাধ্যমেই এই বিভিন্ন হলে হলে আমরা এটা প্রচারণা করেছি, অনলাইনে, ফেসবুকে এবং অফলাইনে সরাসরি প্রিন্টেড ভার্সনের মাধ্যমে আমরা ডাটা কালেকশন করেছি এবং তাদের কাছ থেকে এখানে আসলে আলটিমেটলি কোনো সিলেক্টেড কাউকে না, আমাদের মেম্বার এবং নন মেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ভোটার যারা, তাদের ভোটটাই আমরা এখানে নিয়েছি। আপনারা বলছেন যে একবার বললেন আপনাদের গবেষণার মধ্যে প্রথমে যারা আসছে তারা স্বতন্ত্র, আবার আলাদা করে আবার উন্নয়নটাকে আপনি 4 নাম্বার। আচ্ছা, এটা নিয়ে প্রশ্নটা, এটা আমি বলি। এখানে জিনিসটা হচ্ছে যে একটা পয়েন্ট হচ্ছে প্রার্থী আর একটা হচ্ছে প্যানেল। আমরা দেখতে পেরেছি যে ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে প্রত্যেকটি পদেই অসংখ্য স্বতন্ত্র প্রার্থী রয়েছে। আর এর বাইরে প্যানেলে প্রার্থী বা প্যানেলের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষও রয়েছে। তো আমরা অপশনগুলো এজন্যই আলাদা করেছি যে স্বতন্ত্র প্রার্থী, যেমন ধরেন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কিন্তু শামীম হাসান আছেন, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আরো অনেকে জিএস প্রার্থী আছেন বা আরো অনেকে আছেন। তো তারা কিন্তু অনেক প্যানেলে হয়তো বা দেখা যায়নি তাদেরকে। তো সেই অপশনগুলোর জন্যই আমরা আলাদা একটি অপশন রেখেছিলাম স্বতন্ত্র প্রার্থী, কিন্তু স্পেসিফিক্যালি কোন প্রার্থী কোন পদ এরকম কোনো আমরা প্রশ্ন রাখিনি। রিসার্চের নিরপেক্ষতার স্বার্থে প্যানেলগুলোকে আলাদা করেছি এবং মুমা ফাতেমা আপুর প্যানেলটাকে আমরা আলাদা করার কারণ হচ্ছে যে যাতে স্বতন্ত্র প্রার্থী আর স্বতন্ত্র প্যানেল জিনিসটা যেন এক হয়ে না যায়, এই চিন্তার কারণে আমরা মানে বিষয়টা হচ্ছে যে প্যানেলটার বিরুদ্ধে অভিযোগ তারা একসময় ছাত্রলীগ করেছে, এখন আবার ছাত্রলীগ থেকে পদত্যাগ না করে আরেকটা নির্বাচন হচ্ছে, যাদেরকে বলা হয় মুক্ত সংগঠন। আপনি এবং আপনাদের রিসার্চ বলছেন এবং পাশাপাশি আরেকটা বিষয়, মজার বিষয়, যে রিসার্চ আপনারা বলেছেন যে নারীদের থেকে আপনারা রিসার্চ দিয়েছেন, যে সংগঠনটা নারী নিপীড়ন করছে এবং এখন পর্যন্ত এই নির্বাচন বেশিত নারী নিপীড়ন করছে, সেই সংগঠনটা কোন ভিত্তিতে ছাত্ররা তাদেরকেই চাচ্ছে? আপনি সেকেন্ড লার্জেস্ট করবেন ঐক্যবদ্ধ শিক্ষা পরিষদের প্যানেল বিজয়ী হওয়া বলতে চান। ভাই আপনি কি এখানে প্রমাণ পাইছেন? আপনি প্রমাণিত, আপনি অভিযোগ করতে পারছেন। আমাদের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে আপনার যে অ্যালিগেশন গুলো সেটা আপনার অ্যালিগেশন হতে পারে, বাট আমরা তো আমাদের জায়গা থেকে নিরপেক্ষভাবেই আমাদের যারা রেসপন্ডেন্ট সেই রেসপন্ডেন্টের কাছ থেকে ডেটা নিয়েছি। এখানে আসলে আমাদের নিজেদের কোনো মতামত দেওয়ার সুযোগ ছিল না, একসাথে হচ্ছে নির্দিষ্ট কোনো সেকশনেরও মতামত দেওয়ার সুযোগ নেই। এটা ওপেন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারাই ভোট দিয়েছে। সেখানে কোন পক্ষকে ভোট দিবে সেখানে যেমন আমাদের সুযোগ নাই ইন্টারফেয়ার করার, রিসার্চের এথিক্স অনুযায়ী। একই সাথে হচ্ছে আমাদের মেথোডোলজিক্যালি আমরা আসলে কোনো পক্ষকে বায়াস করারও সুযোগ ছিল না। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন। এটা আসলে মানে